নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুপর্ণা সেনগুপ্ত মহাশয়া, যিনি পেশায় শিক্ষিকা। ছোটবেলা থেকেই যাদবপুরে তিনি বেড়ে উঠেছেন এবং শহরে বেড়ে উঠলেও গ্রাম বাংলার প্রকৃতি তাকে গভীরভাবে আকর্ষণ করে। এবার বইমেলায় প্রকাশ পেল তার নতুন বই আঙ্গিক। এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। আলাপ টিভিতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার এবারকার প্রকাশিত প্রথম বই আঙ্গিক। এটা আমার চতুর্থ বই। আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন? লেখালেখি শুরু বলতে ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে একটা লেখালেখির পরিবেশ ছিল। ছোটবেলায় আমার মা, দিদা এরা মানে কবিতা বলতে বলতে কাজ করতো। সে নজরুল, রবীন্দ্রনাথের কবিতা। তারপরে আমার দিদি খুব ভালো লেখালেখি করতেন, বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে। তো ছোটবেলায় দিদি লেখালেখি করতেন, তখন আমারও ইচ্ছা হতো। তা একবার কি হয়েছে, তখন আমি ক্লাস 2-3-তে পড়ি। মা এরকম পয়লা বৈশাখে একটা ডায়েরি এনে দিয়েছেন, বলছেন লেখার জন্য। তো তখন ওই পয়লা বৈশাখের প্রথম সেদিন ক্লাস 2-তে ওই ছোট্ট অল্প কয়েক লাইন মনে আছে বোধহয়, পয়লা বৈশাখ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তাই তো সবাই আনন্দেতে নাচছে তা দিন দিন, বাচ্চারা সব মেলায় চলে নতুন জামা পরে, ঘরে ঘরে আত্মীয়রা আসা যাওয়া করে। এরকম ছোট্ট বোধহয় কয়েক লাইন লেখা ছিল। ওইখান থেকে মানে তারপরে লেখালেখি করতাম। স্কুলে, কলেজে, সব জায়গাতেই বেরিয়েছে। বিএড কলেজে আমি এডিটিং টেডিটিং সবই আমি করেছি। তারপরে যখন আমি শিক্ষকতা শুরু করলাম, তখন একদিন আমার এক কলিগ তিনি বললেন যে তুমি এরকম ভাবে খাতার পাতায় পিছনে বই লিখে রাখো, একটা বই ছাপো না। তা উনি থাকতেন বজবজে। তো তখন একজন বজবজের একজন শিক্ষক, ওনার একটা প্রেস ছিল। সেখান থেকে আমাদের প্রথম এই 3 প্রজন্মে, আমি, আমার মা এবং আমার দিদির মেয়ে, আমরা 3 জনের একটা কথা ও কাহিনীতে 3 প্রজন্ম, ওই কবিতাটা আমরা বার করি। তারপরে আমার একক বই হিসেবে প্রথম বের হয়েছে মন মাঝি, তারপরে গল্পের বই জীবনের ক্যানভাসে, এবং এখন নতুন প্রকাশিত হলো আঙ্গিক। এইভাবেই পথ চলা আর কি। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে আপনার নতুন বই আঙ্গিক। এই বইটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, আঙ্গিক এই আমার নতুন বই। আঙ্গিক বলতে বোঝায় জীবনের নানান প্রেক্ষাপটে রচিত কবিতাগুলোকে আমি এটাতে একটা তার মেলবন্ধন করতে চেয়েছি। মানুষের তো শৈশবের সেই নস্টালজিক স্মৃতি, যৌবন, বার্ধক্য, সামাজিক যে বিভিন্ন পট পরিবর্তন বলুন, এই যে বিভিন্ন ঘটনা, সব তো আমাদের প্রাত্যহিক জীবনে একটা ইমপ্রেশন ফেলে। এখান থেকে যে বিভিন্ন কবিতাগুলো উঠে এসেছে, এবং আমি চেষ্টা করেছি একটা বইয়ের মধ্যে যাতে বিভিন্ন ধরনের কবিতাকে আমি আনতে পারি, যাতে একটা কবিতা বই সেই ফ্যামিলি, শিশু, কিশোর সবারই ভালো লাগবে, তার থেকে কিছু না কিছু তারা আরোহণ করতে পারবে। এটাই আমার প্রচেষ্টা ছিল, জীবনের বিভিন্ন আঙ্গিককে একটা মলাটের মধ্যে তুলে ধরা। আপনার কবিতাগুলো পড়লে প্রায়শই দেখা যায় যে শহরে বেড়ে ওঠা সত্ত্বেও গ্রাম বাংলার প্রকৃতি অনেক লেখালেখি উঠে আসে আপনার কলমে। এর কারণ কি একটু বলবেন? দেখুন, প্রকৃতি আমার মেইন প্রেরণা কবিতা লেখার, আমার মা আর প্রকৃতি। মানে প্রকৃতির সামনে আসলে কিছু না কিছু আমার লেখা আসবেই, ওটা আমার অন্তরের থেকে একটা টান। তো মনে করুন, আপনি যদি প্রচন্ড গ্রীষ্মের মধ্যে আমাদের ক্যানিং স্ট্রিটে প্রচন্ড জ্যামে আটকে গেছেন, গরমে ঘামছেন দরদর করে, এমন সময় এক পশলা বৃষ্টি এলো, আপনি ঘরের মাঠে দাঁড়ালেন, কালো মেঘে আকাশ ঢেকে আসছে, বৃষ্টি পড়ছে, গাছ উথাল পাথাল হাওয়া, আকণ্ঠ, আপনি ওপর মাথা থেকে পা পর্যন্ত ভিজে যাচ্ছে আমরা। সেই যে ফিলিংসটা, সেই যে ঠান্ডা বাতাস, এই যে প্রকৃতির সংস্পর্শে মানুষের যে অনুভব, এটা আমার মনে হয় প্রত্যেকের একটা যে মানে মেলানকলি, মনের যে কোনো অসুখ, আমার মনে হয় একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ালে বা একটা সমুদ্রের সামনে এসে দাঁড়ালে ভুলে যাব। এবং আমার তো সেটা হয়, তার জন্য আমার মেইন ইন্সপিরেশন কিন্তু নেচার, এবং যার জন্য আমার লেখায় ঘুরে ফিরে প্রকৃতি আসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলুন কিংবা জীবনানন্দ দাশী বলুন, আমার সবচেয়ে প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে লেখা আমি ভীষণ আমার ইনফ্লুয়েন্স। সেই জন্য যে কোনো ধরনের লেখাতে আমার নেচার আসবে, প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি। এবং পরে আমার যখন বিয়ে হলো কুলতলিতে গ্রামে, সেখানে যখন রাত্রিবেলা ছাদে গিয়ে দাঁড়াই, হয়তো বাড়ি গেলাম দেশের বাড়িতে, তখন সেই জ্যোৎস্না, কুয়াশা ভেজা প্রকৃতি, জ্যোৎস্না চুইয়ে পড়ছে, গাছ থেকে টপ টপ করে জল পড়ছে, এই যে ফিলিংস গুলো
এগুলো কোনো তুলনা হয় না। সেজন্য প্রকৃতি আমার কাছে সবসময় একটা ইন্সপিরেশন। কেউ কেউ বলেন যে কবিতা বা সাহিত্য রচনা বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে শূন্যতা বা ক্রাইসিস অনেক বেশি কাজ করে। আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, শূন্যতা বা ক্রাইসিস মানে যে কোনো দুঃখ অনুভূতি বা বলুন বলুন বঞ্চনা, অপমান, এগুলো মনের মধ্যে একটা দহনের সৃষ্টি করে, বুঝেছেন? এবং এই যে দহন, এই দহনটা অঙ্গার হয়ে শব্দের আকারে বেরিয়ে আসে, এবং সেই সৃষ্টি যখনই দেখবেন এই এই ধরনের সৃষ্টিগুলো কিন্তু কালজয়ী হয়। আমরা জানি যে শেলি বলেছিলেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ হুইচ টেলস আস দ্য স্যাডেস্ট থট। সেজন্য সেগুলো একটা ইমপ্রেশন রেখে যায় মনের মধ্যে। তো কবিতা তো বিভিন্ন রকমের হয়, মনে করুন ছন্দবদ্ধ কবিতা, গদ্যের কবিতা। গদ্য কবিতা সে জন্ম হয়েছে ঊনবিংশ শতাব্দীতে ফরাসিতে, সেখান থেকে বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথের মধ্যেও আমরা দেখেছি শ্যামলী পড়লে বা পুনশ্চ পড়লে আমরা গদ্য কবিতা পাই। তো গদ্য কবিতাকে জায়গায় ভাব কবিতা বলা হয়। তো এই প্রত্যেকটা কবিতার মধ্যে একটা একটা ক্রাইসিস থেকে ডেভেলপমেন্ট যে কবিতাগুলো, সেগুলো কিন্তু আমাদের মনকে টাচ করে যায়। আপনি মনে করুন একটা পুকুরে একটা পাথর যখন পড়লো, কি সৃষ্টি হলো? তরঙ্গ সৃষ্টি হলো। ঠিক মনের মধ্যে সেই তরঙ্গ, একটা ভাবাবেগ, একটা ক্রাইসিস থেকে যেটা সৃষ্টি হয়, সেটা উথাল পাথাল করতে থাকে। তাকে যখন আমরা সংগঠিত করি, শব্দের আকারে প্রকাশ করি, সেটাই কিন্তু কবিতা। কবিতা মানে একটা অনেক বড় জিনিসকে কিছু কিছু শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা, সঠিক ভাবটা ফুটিয়ে তোলা। যেমন আমি বলতে পারি, ধরুন অলিন্দ, একটা কথা তো, অলিন্দ মানে বারান্দা। তো যেখানে আমি আমার একটা রিক্রিয়েশন পাবো, আমরা একটা নির্ভরযোগ্য আশ্রয়স্থল। কিন্তু বুকের অলিন্দ বললে একটা অনেক বড় ভাস্টনেস কিন্তু আপনাকে বোঝাবে। বা একটা বেড়া, বেড়া বলতে কি বোঝায়? যে একটা সীমানা, কিন্তু এটা একটা দূরত্ব বোঝাচ্ছে, একটা গড্ডালিকা, একটা আপনার চারদিকে একটা সীমানা টেনে দিচ্ছে, একটা বড় একটা মিনিং একটা শব্দের মধ্যে দিয়ে ফুটে আসছে। তো এইভাবে এক একটা শব্দের মধ্যে দিয়ে কবিতাকে ফুটিয়ে তোলা, এটা কিন্তু একটা বড় জিনিস। আপনি দেখবেন যে ছন্দবদ্ধ যে কবিতা, যেমন সত্যেন দত্তের মনে করুন, ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। এখানে একটা সিচুয়েশন ফুটে উঠছে, কিন্তু গদ্য কবিতার মধ্যে কিন্তু একটা ভাব ফুটে উঠছে, যেটাই আসল আমার মনে হয় কবিতার মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে নারীবাদ কথাটা খুব প্রচলন আছে। এই নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? নারীবাদ বলতে আমার সেরকম ভাবে আমি স্পেসিফিক কিছু মিন করি না। আমি মনে করি না যে আমি শাখা সিঁদুর পরলাম না, কিংবা কিছু মডার্ন স্টাইল মেনটেন করলে সেটাকে নারীবাদ বলা হয় না। নারীবাদ হচ্ছে, আমার মনে হয়, একটা আত্মসম্মান, আত্মমর্যাদা। একটা খুব নিম্ন ঘরের মহিলাও, মানে যাদের অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে, সেও কিন্তু দেখবেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, আত্মমর্যাদায় বিশ্বাসী হয়, এবং তার ফ্যামিলিটা তাকে ঘিরেই ওঠানামা করে, তার একটা মর্যাদা থাকে। সেটা যেমন সেখানেও হতে পারে, একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতেও হতে পারে একই, যেখানে পুরুষ আর নারীর সমান মর্যাদা থাকবে, তাদের দুজনকেই সমানভাবে সংসারে বলুন, তার কর্মক্ষেত্রে বলুন, সেই নারী তার যোগ্য মর্যাদাকে ছিনিয়ে নিতে পারবে। সেটাই হচ্ছে তার ভেতরের নারীবাদ। নারীবাদ কিন্তু বাইরে থেকে দেখিয়ে হয় না, এটাই আমার বিশ্বাস। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। শোনা যায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার প্রবণতা অনেকটা কমে যাচ্ছে। আপনার কি মনে হয়? না, আমি মনে করি না পড়াশোনার প্রবণতা কমে যাচ্ছে না। এখন তো মাল্টি স্কিল রয়েছে, দেখুন, অডিও ভিজুয়াল। হ্যাঁ, শুধু যে, হ্যাঁ বলতে পারেন যে এই মলাটের মধ্যে যে পড়া, সেটা হয়তো একটু কিছুটা কমে যাচ্ছে, কিন্তু আমি তাও বলবো না, কারণ প্রচুর বই ছাপা হচ্ছে। বলুন কি পরিমাণ বই, এক একটা বইমেলাতে কি পরিমাণ নতুন লেখক লিখছেন। তা লিখছেন কি করে? তারা পড়ছেন, তারা ভালো লেখকদের বই পড়ছেন, পড়ে তাদের মধ্যে একটা ফিলিংস হচ্ছে যে আমিও হয়তো সেরকম ভাবে প্রকাশ করতে পারি। তাহলে না পড়লে তো সেটা আসবে না। ফলে পড়ার হয়তো আঙ্গিকটা চেঞ্জ হয়েছে, মিডিয়াটা চেঞ্জ হয়েছে, এটুকুই আমি বলবো। পড়ছে, ছেলেমেয়েরা প্রচুর কবিতা বই পড়ছে এবং ভালো কবিতা লিখছে। অনেকের অভিযোগ কবিতা পাঠ ক্রমশ কমে আসছে বা কবিতার পাঠক ক্রমশ কমে আসছে। আপনার কি মনে হয়?
না না, কবিতার পাঠক কমছে না, কারণ আপনারা দেখবেন বাচিক শিল্পী এখন প্রচুর বেড়ে গেছে। আবৃত্তির ক্লাস, আবৃত্তিকে আবৃত্তির মতন করে বলা, এটা প্রচুর বেড়ে গেছে। এবং এটা কেন হচ্ছে, মানে যারা বাচিক শিল্পী তারা কবিতাকে, কবিতার ভেতর থেকে যে এসেন্সটা সেটাকে তো তুলে ধরে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে সেই এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং এখন হয়তো কোটেশন, লিমেরিক, অনুগল্পিতা, এরকম অনেক রকমের কবিতা এসেছে, কিন্তু এক্সপ্রেশন, মানুষের যে এক্সপ্রেশন কবিতার মধ্যে, সেটা কিন্তু যেমন ছিল আমার মনে হচ্ছে আরো বেড়েছে, আরো কবিতার প্রতি মানুষের প্যাশনটা আরো বেড়েছে। সেটা মিডিয়া, ইনস্টাগ্রামে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, ভালো ভালো লেখা আসে, ভালো ভালো লেখা এখন আমরা পাই। ওটার সাথে আমি এগ্রি করতে পারছি না। পত্র পত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়ায় লেখা, কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি? আমি সোশ্যাল মিডিয়াতে তো এখনকার দিনে ছেলেমেয়েরা যেহেতু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরযোগ্য, সোশ্যাল মিডিয়ায় তো লেখা অবশ্যই দিতে হবে, কিন্তু সেখানে একটা প্লেগারিজমের ভয় থাকে একটা। আর পত্রপত্রিকার মধ্যে যেগুলো মোটামুটি নাম করা, মানুষের কাছে পৌঁছানো, মূল কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, যেটার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। ভালো পত্রপত্রিকা হোক, বা সেটা মিডিয়ায় হোক, সেটা ফেসবুকে হোক, ইন্টারনেটে হোক, মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি এবং তাদের কাছ থেকে ফিডব্যাকটা পেতে পারি, তাহলেই আমার লেখাকে আমি উন্নত করতে পারবো। সেটা যদি না পৌঁছায় তাহলে তো আমি, আমার সেই মলাটের মধ্যেই থেকে গেল, কোনো লাভ হলো না। বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা যেগুলো আলোড়ন ফেলে দিচ্ছে চারিদিকে, এই ঘটনাগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ দেখুন, সামাজিক পট পরিবর্তন বা সামাজিক চেঞ্জ, এটা তো মানুষকে নাড়া দেবেই। এই যে কদিন আগে যে ঘটে যাওয়া যে ঘটনা, এটা তো ভীষণ ভাবে একটা কবি মনে, তাহলে তো একটা ইমোশন না থাকলে লেখক বা কবির কোনো অস্তিত্বই থাকে না। সমাজের যে পরিবর্তন বারবার আমরা দেখেছি, যে নবজাগরণ এসছে, রেনেসাঁস এসছে, সমাজের পরিবর্তন এসছে কবি লেখকদের হাত ধরে। তো এই যে সামাজিক পরিবর্তনগুলো ভীষণ অস্থির করে দেয় মাঝে মাঝে, মনে হয় যে বোধহয় কোনো দিক পাবো না, কোনো বোধহয় দিক ভ্রষ্ট। কিন্তু তারপরে মনে হয় আমার হাতে তো ওইটুকুই আছে, কলম, তাই না? সেটা ধরেই যেন আমি আমি যেটুকু করতে পারি, ওই যে যখন শ্বাসরুদ্ধ হয়ে আসে, মনে হয় এইবার ফেটে যাবে দম, তখন আমার হয়ে শ্বাস ফেলে আমার কলম। ওই কলম, ওটাই আমাদের অস্ত্র, যাতে সমাজের জন্য কিছু অত্যন্ত করতে পারি। এটাই আমার প্রচেষ্টা, এবং আমার আমি চাই আমার কবিতা সেখানে কথা বলুক। আপনি তো পেশায় একজন শিক্ষিকা, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন বইমুখী না হয়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে? হ্যাঁ, আমি একজন শিক্ষিকা এবং আমি অসংখ্য ছেলে মেয়েদের সাথে আমার ওঠা পড়া, আমি তাদেরকে নানান ভাবে মোটিভেট করার চেষ্টা করি। এবং দেখেছি যে আহ, গান, কবিতা, নাচ, গান, নাটক, এসবে কিন্তু তাদের প্যাশন আছে, খুব তারা চায় এখন। কিন্তু এই যে মোবাইল ফোনে যে সবচেয়ে খারাপ তা না, এর মধ্যে সব অনেক ভালো জিনিসও শিখতে পারছে, কিন্তু কিছু জিনিস আছে যেটা তাদেরকে একটা নেশার মধ্যে দিয়ে ঠেলে দিচ্ছে, ফলে তারা এই যে তাদের চর্চাগুলো করবার সময় পাচ্ছে না, সময়টা চলে যাচ্ছে। এই জন্য আমি তো তাদেরকে সবসময়ই বলি যে দেখো, তোমরা বই হাতে নাও, বই হাতে নিলে যেমন একটা একাগ্রতাও বাড়ে, সেরকম তোমার চর্চাটাও হয়। মোবাইল দেখবে না, পৃথিবী থেকে পিছিয়ে থাকবে, তাহলে তো আর এগোনো যায় না। দেখবে, এগিয়ে যাবে পৃথিবীর সাথে, কিন্তু তার সাথে বইটাকেও সঙ্গী করো। রোজ রাতে শোয়ার সময় অত্যন্ত কিছুটা সময় রাখো, যখন আমি অত্যন্ত বইটা হাতে নিয়ে শোবো। বইয়ের মতন বন্ধু কিন্তু আর নেই। এটাই আমার তাদের কাছে একটা বড় মেসেজ, সবচেয়ে বড় মেসেজ। যে লেখালেখি করতে এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো স্মরণীয় বা আনন্দের ঘটনার কথা যদি আমাদের সঙ্গে তুলে ধরেন। হ্যাঁ, সেরকম ঘটনা বলতে দেখুন, আমার প্রথম বই প্রকাশ তো সকলের কাছেই প্রচন্ড আনন্দেরই হয়। সন্তান তুল্য বই, আমাদের সৃষ্টি, সেই নজরুলের ভাষায়, সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। তো সেটা খুবই আনন্দের ছিল, প্রথম যেদিন আমার প্রথম বইটা পেলাম। তারপরেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটাই একটা আনন্দের স্মরণীয় মুহূর্ত। এছাড়াও যখন বড় বড় পত্রিকায় লেখা বেরিয়েছে, সানন্দায়, আনন্দবাজার, ওইগুলো একটা ভীষণ আনন্দের ছিল। অনেক লেখকের কাছে পৌঁছানো গেছে, সেখান থেকে ফোন আসছে যে হ্যাঁ, মানুষের ভালো লেগেছে, ওটা একটা বড় আনন্দের। বা একটা সুরজিত বন্ধুরা বলে একটা ক্লাব আছে, ওখানে নানা রকম কম্পিটিশন হয়েছিল, সেখানে ফার্স্ট হয়েছিলাম 2-3 বার। তো সেইগুলো একটা আলাদা আনন্দের, এই এই জায়গা থেকে একটা আনন্দের জায়গা। তবে কিছু জায়গাটা আমার আক্ষেপও আছে, কিছু কিছু লিখতে এসে, যে কিছু কিছু দুঃখের ঘটনা, যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছিল। তার মধ্যে হচ্ছে প্রথম যখন লিখতাম,
তখন অনেকেই মনে করতো বোধহয় এটা আমার লেখা না, কোনো জায়গা থেকে নিয়েছি, এই যে কিছু আঘাত পেয়েছি। আবার এমনও হয়েছে জানেন যে আমার লেখা অন্যের নামে প্রকাশিত হয়েছে, সেই যে দুঃখটা, ওর থেকে আমি একটা কবিতা লিখেছিলাম সরোগেটেড কবি বলে। মানে অনেক কবি থাকে, অনেক মানে সরোগেটেড মাদার যেমন তার মাতৃ জঠরে তার সন্তানকে বড় করে আবার তাকে তুলে দিতে হয়, সেরকম আমাদের তার হাতে লালিত পালিত সেই কবিতাকে সে তুলে দিচ্ছে অন্যের কাছে, অন্যের নামে প্রকাশিত হচ্ছে, এই যে ব্যথা, তার উপর আমার একটা কবিতাই এই বইটাতেই আছে, সরোগেটেড কবি বলে, পড়বেন আপনারা। তো এইটাই কিন্তু আমার কবিতা লিখতে আসার একটা এই দুঃখগুলো আমি পেয়েছি।